Subscribe now. Click the bell icon to like, comment, and share. লি মাউন্টফোর্ডের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া নভেলটির ৩৯তম এবং শেষ পর্ব। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি লি মাউন্টফোর্ডের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া নভেলটির ৩৯তম এবং শেষ পর্ব। হতবুদ্ধি হতোদ্যম কেন বুঝতে পারছিল না এবারও কি করবে। রবার্তা কি বলল সেটা যেন বুঝতেই পারল না। তারপরেই বুঝল আত্মহনন করাটাও ওর ভাগ্যে নেই। এখন ওর সামনে এদের হাত এড়িয়ে পালাবার আর কোনো উপায় নেই। এখান থেকে বেরোবার সব রাস্তাই বন্ধ। অবশ্য থাকলেও সে পারত না পালাতে, কারণ ওর দেহে সেই শক্তিই নেই। মৃত্যু তো ওর সামনে, কিন্তু ও চাইছিল এদের হাতে না মরতে। কিন্তু সেই আশাও নিরাশায় পরিণত হলো ওর। তোমার কাছে এখন আর কোনো উপায় নেই কেন? ওর বুকের ওপর একটা পা তুলে দিয়ে কঠিন স্বরে বলল রবার্তা। তাই তোমার সামনে এখন সেই দুটো রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই। হয় আমাদের পথ অবলম্বন করো, নয়তো তোমার অস্থি মাংস মজ্জা দিয়ে আমরা আমাদের খিদে মেটাবো। দাঁতে দাঁত চেপে কেন বলল, মরব তবু ভালো, তবু তোমাদের মতো নরকের জীবদের পথে যাব না। ক্রুদ্ধ রবার্তা এবার ওর বুকের ওপর পা দিয়ে আরো জোরে চাপ দিতে গেল, কিন্তু কি মনে হতে থেমে গেল। তাকালো মাদার সিবেটের দিকে। দুজনের মধ্যে আকারে ইঙ্গিতে কি যে কথোপকথন হলো কে জানে। রবার্তার মুখে ক্রোধের ছাপ সরে গিয়ে হাসি ফুটে উঠল। বলল, আপনি ঠিকই বলেছেন মাদার। কি হলো, কি কথা হলো, মাদার সিবেট ওকে ইঙ্গিতে কি বলল তা বিন্দু বিসর্গ বুঝতে পারল না কেন। তাই ক্ষীণ স্বরে বলল, কি ব্যাপার, কি বলছো তোমরা? রবার্তা ওর দিকে ফিরে বলল, মাদার সিবেট তোমায় আর একটা চান্স দিতে চান। কেন এবার অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, যাই করুক আর যাই বলুক, আমি তোমাদের রাস্তায় আসব না। রবার্তা এবার বলল, কারণ আমাদের কথা মতো না চললে তোমার কি হবে সেটা শোনার পর আশা করি তুমি তোমার মত পরিবর্তন করতে বাধ্য হবে। ব্যাপারটা হলো, মাদার সিবেট জানেন তুমি কেন এখানে এসেছিলে, কিসের অনুসন্ধানে তুমি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে প্রস্তুত তাও তিনি জানেন। তাই তুমি যা খুঁজছো তোমার সেই সব প্রশ্নের সব উত্তর আছে মাদার সিবেটের কাছে। কেন এবার বলে উঠল, কি বলতে চাইছো তুমি? রবার্তা বলতে লাগলো, তুমি এইটা জানার জন্য অনেক দিন ধরেই বড় উৎসুক যে মৃত্যুর পর মানুষের কি গতি হয়, তাই তো? তোমার মেয়ে এমির মৃত্যুর পর সে কোথায় গেছে না গেছে, তার কি হয়েছে, এটা জানার জন্যই বড় উৎসুক তুমি। বেশ, এর উত্তর মাদারের কাছে আছে। তিনি তোমায় দেখাবেন এমি মৃত্যুর পর কেমন আছে, কোথায় আছে। তুমি এমির মৃত্যুর জন্য নিজেকে দোষী মনে করো,
এটাও মাদার জানেন, তোমার সব প্রশ্নের উত্তর আমাদের প্রভু শয়তানের কাছে আছে। মাদার তোমায় দেখাবেন তোমার এমিকে। এমনকি তুমি চাইলে তুমি তোমার মেয়ের সঙ্গে আমার পুনর্মিলিতও হতে পারবে। দুর্বল স্বরে কেন এবার প্রায় চেঁচিয়ে উঠে বলল, চাই না, চাই না, আমি দরকার নেই আমার ওসবের। বলতে বলতে ঘৃণায় বিকৃত হয়ে উঠল তার মুখ। সে বলল, ওসব শয়তানের ছলনা, ছলনা ছাড়া কিছুই নয় ওসব। দৃঢ় স্বরে রবার্তা এবার বলে উঠল, মোটেও তা নয়, তুমি তোমার এমিকেই দেখবে। প্রায় চিৎকার করে উঠে এবার কেন বলল, না না, এ হতে পারে না। এমিকে ঈশ্বর তার চরণে টেনে নিয়েছেন। তার আত্মা তোমাদের মতো শয়তানদের আশ্রয়ে থাকতে পারে না। তোমাদের ক্ষমতাও নেই ওকে আমার সামনে প্রকাশ করার। তোমরা যা দেখাবে সেটা স্রেফ একটা মায়া। এবার চুপ হয়ে গেল রবার্তা। নীরবে তাকালো পাশে দাঁড়িয়ে থাকা মাদার সিবেটের দিকে। তারপর বলল, তুমি এখনো অবোধ শিশু দেখছি। এই বনের সীমানার বাইরে তোমাদের মানুষের যে জগৎ, সেখানে মৃতরা মৃত, জীবিতরা জীবিত। কিন্তু আমাদের এখানে মৃতরাও মৃত নয়, সবাই জীবিত। এখানে কারোর মৃত্যু ভয় নেই কেন। সবাই এখানে অমর, অনন্ত যৌবনের অধিকারী। কেন এবার রাগের চোটে রবার্তার মুখে থুতু ছিটোতে গেল, কিন্তু শরীর এত দুর্বল যে সেই শক্তিটুকু ওর গায়ে নেই। থুতু ওর মুখেই রয়ে গেল। এবার তীব্র একটা কটাক্ষ ঝরে পড়ল রবার্তার গলায়। সে বলতে লাগলো, এত রাগ দেখিও না কেন। ভালোয় ভালোয় আমি যা বলছি শোনো। তুমি এখন তোমার মরণশীল পৃথিবীর বাইরের এক জগতে আছো, যেখানে মৃত্যু বলে কোনো কিছু নেই। আমাদের পথে এলে তুমি অমর হয়ে যাবে। মৃত্যু তোমাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না। তুমি তোমার এমিকে দেখতে পাবে, তার সাথে থাকতে পারবে অনন্তকাল। বলো, এখনো কি তোমার আপত্তি আছে? না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল কেন। রবার্তা বলতে লাগলো, আমাদের সঙ্গে থাকলে তোমার কোনো যন্ত্রণা থাকবে না কেন। দেহে মনে সব সময় সদা উৎফুল্ল থাকবে। তুমি যা চাইবে তাই পাবে। যাকে দেখতে চাইবে, জীবিত হোক বা মৃত, তাকেই সামনে দেখতে পাবে। তুমি বোকা, তাই আমার কথার মর্ম বুঝতে পারছ না। কেন এবার বলল, বোকা আমি নই, বোকা তুমি রবার্তা। তুমি শয়তানের প্রলোভনে পড়ে নিজের আত্মাকে কলুষিত করেছ। তার ছলনাকে সত্যি মনে করছো। সামান্য দয়া পাবারও যোগ্য নও তুমি। কঠিন স্বরে এবার রবার্তা বলে উঠল, এটা ছলনা নয় কেন। ক্ষমতাহীন ঈশ্বরকে আজীবন উপাসনা করে এসে আজ প্রকৃত ক্ষমতাশালীকে দেখে তোমার ছলনা মনে হচ্ছে। তুমি নির্বোধ। জ্ঞান বুদ্ধি থাকলে বুঝতে শয়তান ঈশ্বরের চেয়েও 1000 গুণ ক্ষমতাশালী আর দয়াবান। এই বলে রবার্ট ডান হাতে ছুরির ফলার মতো নখগুলো দিয়ে বাম হাতের চামড়ার ওপর বোলাতেই চামড়া কেটে ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগলো, কালো রক্ত। তারপর কেনকে উদ্দেশ্য করে বলল, খাও, খাও, আর নিজের মৃত মেয়ের সঙ্গে একাত্ম হও। কেনের বুকের ভেতরে যন্ত্রণা দ্বিগুণ বেড়ে উঠল। না, যে কোনো একটা পথ ওকে বেছে নিতেই হবে। ওর গাল বেয়ে অশ্রু ঝরতে লাগলো।
কিন্তু তবু মনের মধ্যে এমিকে দেখার একটা উদগ্র বাসনা ওকে ভেতর থেকে অস্থির করে তুলল। কতকটা নির্জীবের মতো বসে থেকে সে ধীরে ধীরে ওর মুখ বাড়িয়ে দিল সামনের দিকে। রবার্ট তার হাতের কাটা জায়গাটায় মুখ লাগিয়ে পান করতে লাগলো সেই দূষিত দুর্গন্ধময় কালো রক্ত। অশুভ হাসিতে মুখ ভরে উঠল রবার্ট তার। খুশিতে ওর দু চোখ চকচক করে উঠল। বলল, গুড। কতক্ষণ ওইভাবে ওর হাতে মুখ ঠেকিয়ে রক্তপান করছিল কেন তাও নিজেও জানে না। কতটা রক্ত খেয়ে ফেলেছে তারও হিসেব নেই ওর কাছে। বিশ্রী স্বাদ, কিন্তু তবু থামতে পারছিল না ও। একসময় ওর মুখের কাছ থেকে হাতটা সরিয়ে নিয়ে রবার্তা বলল, যথেষ্ট। সঠিক সিদ্ধান্ত নেবার জন্য তোমায় ধন্যবাদ কেন। অসহায় গলায় এবার কেন বলতে গেল, আর আমার মেয়ে, তাকে দেখতে পাবে প্রত্যেক দিন। তোমার মনে এইসব ঘটনার স্মৃতি থাকবে না। কিন্তু এই পর্যন্ত বলে থেমে গিয়ে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল রবার্তার মুখে। চোখে মুখে প্রশ্ন চিহ্ন ফুটিয়ে কেন বলে উঠল, কিন্তু কি? কেনের আশঙ্কা হলো রবার্তা এমন কোনো সাংঘাতিক কোনো কথা ওকে শোনাবে না যা ও কৌশলগত কারণে আগে বলেনি। সত্যি নিজেকে এখন ওর বড় বোকা মনে হচ্ছে। রবার্তা বলতে লাগলো, বেশ, আমার রক্ত এখন তোমার শিরায় শিরায় বইছে। সর্বশক্তিমান প্রভু শয়তানের রক্ত। তোমার মৃত্যুর পর তোমার আত্মাকে আমরা পাঠিয়ে দেব আমাদেরই তৈরি করা এমন একটা স্তরে যেখানে তুমি তোমার এমির সাথে অনন্তকাল থাকতে পারবে। কিন্তু সেটা সম্ভব একমাত্র তোমার এই নশ্বর দেহের মৃত্যুর পর। চিন্তা নেই, খুব বেশি সময় নেব না তোমায় মারতে। রবার্ট তার কথা শেষ হতে না হতেই ফের উচ্চ কলরবে পরিপূরিত হয়ে উঠল এককালের উপাসনা কক্ষটা। সেই অপার্থিব বাসিন্দার দল যেন কিসের আনন্দে কলরব করে উঠল। কেন যা বোঝার বুঝে গেল, এমিকে দেখানোর বিনিময়ে ওরা নিজেদের পাওনা মিটিয়ে নেবে ওরই রক্ত মাংস দিয়ে। বেশিক্ষণ ভাবার অবকাশ পেল না কেন। মাদার সিবেটের ছুরির ফলার মতো ধারালো নখগুলো এসে পড়ল ওর কাঁধের ওপর। যন্ত্রণায় চিৎকার করে ওঠার আগেই সমবেত অমৃত বাসিন্দাদের ভিড়টা হিংস্র বুভুক্ষু সাপদের মতো ঝাঁপিয়ে পড়ল ওর ওপর। মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো ওর দেহটা। প্রথমেই ওরা ছাড়িয়ে নিল ওর গায়ের চামড়া, যেমন করে মরা বাঘের বাকল ছাড়িয়ে আনা হয়। তারপরই ওর বুক পেট ফালা ফালা করে বের করে নিল ওর ভেতরের অন্ত্র, কলিজা, হৃৎপিণ্ড। চোখের সামনে অন্ধকার নেমে আসার আগে কেন শুধু রবার্ট তার মুখটা দেখতে পেল সামনে। ওর পৈশাচিক মুখে ফুটে উঠেছে একটা তৃপ্তির হাসি। মোহনীয় সে হাসি, যেন কত যুগ পর ওইভাবে হাসছে। এই হাসিটাই আগে ওর মুখে দেখা যেত। হিসিস করে রবার্তা বলে উঠল, যাও কেন, ছোট্ট এমিকে গিয়ে দেখো। তারপরেই সব অন্ধকার। কতক্ষণ পর হঠাৎ এক সময় অন্ধকার সরে গিয়ে কেনের চোখের সামনে ফুটে উঠল নিজের ঘর। যেন এতক্ষণ গভীরভাবে ঘুমিয়েছিল সে। ছোট্ট কচি গলার একটা ডাক কানে আসতে চোখ মেলে তাকালো সে। দেখল এমি ওর মাথার কাছে দাঁড়িয়ে ডাকছে, বাবা, বাবা। চোখ রগড়াতে রগড়াতে উঠে বসলো কেন। বলল, কি হলো, ডাকছো কেন এমি? কচি গলায় এমি বলল, আজ মাম্মামের অফিসে নাকি একটা মিটিং আছে, খুব সকাল সকাল বেরিয়ে যাবে বলেছে। তাই মাম্মাম বলছে
আমাকে মর্নিং ওয়াকে নিয়ে যেতে পারবে না, তোমাকে নিয়ে যেতে হবে। মনে মনে একটু বিরক্ত হলো কেন, নিজের মনে স্বগতোক্তি করে বলল, তা আমারও তো আজ এক ক্লায়েন্টের কল আসার আছে। আমার বিজনেসের বিশাল ডিল এই ফোনের ওপরেই ডিপেন্ড করছে। তারপর মেয়ের দিকে ঘুরে বলল, ঠিক আছে, রেডি হও, চলো বেরিয়ে পড়ি। জামা কাপড় পরে এমিকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল কেন। হাত ধরাধরি করেই হাঁটছে ফুটপাত ধরে। আজকের সকালটা খুব মিষ্টি। স্ত্রী বেরিয়ে গিয়েছে অফিসে। কেন ওর মেয়ের হাত ধরে হাঁটছে ঠিকই, কিন্তু ওর মনটা যেন অন্য কোথাও পড়ে আছে। ট্রাফিক নিয়ম মেনে একটা বিজি রাস্তা ক্রস করে অন্য পথের ফুটপাতে গিয়ে উঠল বাবা আর মেয়ে। ঠিক সেই সময়ই পকেটে বেজে উঠল ফোনটা। পকেট থেকে বের করে নিয়ে এসে কেন দেখলো ঠিক যা ভেবেছে তাই, ক্লায়েন্টের ফোন। ব্যাস, ওটা কানে দিয়ে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে গেল কেন। এমি ওর হাত ছেড়ে গেল। তার একটু পরেই কানে এলো পেছনে জোরে ব্রেক কষার শব্দ আর একটা কচি গলায় আর্ত চিৎকার, বাবা! চমকে পেছনে তাকিয়ে যেন অবশ হয়ে এলো কেনের সর্বাঙ্গ। চূর্ণ বিচূর্ণ মেয়েটা পড়ে রয়েছে রাস্তায়। এমি! বুক ফাটা একবার আর্তনাদ করে ডেকে উঠল কেন। তারপরই চোখের সামনে অন্ধকার। বাবা, বাবা! কানের কাছে মিহি গলায় ডাক শুনে চোখ রগড়াতে রগড়াতে উঠে বসলো কেন। দেখলো ও নিজের ঘরে শুয়ে আছে। বাইরে সকাল। ওর মাথার কাছে দাঁড়িয়ে ডাকছে এমি। চোখ রগড়াতে রগড়াতে উঠে বসতে বসতে কেন বলল, কি হলো, ডাকছো কেন এমি? কচি গলায় এমি বলল, আজ মাম্মামের অফিসে নাকি একটা মিটিং আছে, খুব সকাল সকাল বেরিয়ে যাবে বলেছে। তাই মাম্মাম বলছে আমাকে মর্নিং ওয়াকে নিয়ে যেতে পারবে না, তোমাকে নিয়ে যেতে হবে। মনে মনে একটু বিরক্ত হলো কেন। নিজের মনে স্বগতোক্তি করে বলল, তা আমারও তো আজ এক ক্লায়েন্টের কল আসার আছে। আমার বিজনেসের বিশাল ডিল এই ফোনের উপরেই ডিপেন্ড করছে। তারপর মেয়ের দিকে ঘুরে বলল, ঠিক আছে, রেডি হও, চলো বেরিয়ে পড়ি। ফের দুজনের বেরোনো, ফের কেনের ফোন কলে ব্যস্ত হয়ে পড়া, তারপর সেই অ্যাক্সিডেন্ট, ফের এমির মৃত্যু, ফের চোখের সামনে অন্ধকার, ফের ভোরের আলোয় কানের কাছে মেয়ের ডাকে কেনের জেগে ওঠা, তারপর সেই একই ঘটনার পুনরাবৃত্তি, সেই যান্ত্রিকভাবে ঘটনার পুনরাবৃত্তি। যেন একটা সময় চক্রে চিরকালের মতো বাধা পড়ে গেছে কেন। এইভাবেই চলবে অনন্তকাল। শ্রোতা বন্ধুরা, উপন্যাসটি সমাপ্ত হলো। আপনারা এখন দুটি উপন্যাস আপাতত শুনছেন। একটি সিরি জেমসের লেখা ড্রাকুলা মাই লাভ, আর একটি পোর্ট্রেট অফ সিস্টার এলসা বাই এমি ক্রস। এই দুটো নভেল এখন আমাদের চলছে। তো আপাতত জঙ্গলে অমঙ্গলের ছায়া নভেলটি শেষ হলো। আমাদের চ্যানেল আপনাদের ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।